This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহে ফের আত্মহত্যা, ব্যারাকপুরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী বধূ। এসআইআর নিয়ে আতঙ্কে ছিলেন শাশুড়ির দাবিতে ব্যাপক চাঞ্চল্য। বিবাহ সূত্রে 15 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন ওই মহিলা। এতদিনেও নাগরিকত্ব পাননি কেন উঠছে প্রশ্ন। স্বামী এবং শ্বশুরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ার প্রদীপ কর, বীরভূমের ইলামবাজারের ক্ষিতীশ মজুমদারের পর এবার উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের কাকলি সরকার। এসআইআর আবহে ফের রাজ্যে অস্বাভাবিক মৃত্যু। পরিবারের দাবি আতঙ্কে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা। আত্মীয়দের অনুমান মৃত্যুর নেপথ্যে আছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের ভয়। কিন্তু কেন এসআইআর এর আতঙ্ক চেপে বসল কাকলি সরকার নামে ওই গৃহবধূর মনে? পরিবার সূত্রের দাবি 15 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন কাকলি। এখানকার ভোটার কার্ডও করিয়েছিলেন, কিন্তু পাসপোর্ট তৈরি না হওয়ায় পদে পদে সমস্যায় পড়েন। অসুস্থ বাবাকে বাংলাদেশে দেখতেও যেতে পারেননি। পরিবারের দাবি এই নিয়ে অবসাদে ভুগছিলেন কাকলি। তার সঙ্গে এসআইআর নিয়েও দুশ্চিন্তায় ছিলেন। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে ঘরেই গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন বছর 33-এর গৃহবধূ। সবার পাসপোর্ট থাকলেও কিন্তু কাকলি দেবীর পাসপোর্ট ছিল না, আর এই নিয়েই বাড়িতে অশান্তি, আর অশান্তির জেরেই তিনি শেষ পথ বেছে নেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে টিটাগড় থানার পুলিশ। মৃতার শ্বশুর ও স্বামীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। খালি বাংলায় বাড়িঘর নাই, আমরা কই যায় দাঁড়াবো, এই এলাচি শুনে আরো ওই হয়ে গেছিল, ভয় পাইতো, খুব ভয় পাইতো। ওই সব নিয়েই জল্পনা কল্পনা করে এই কামটা করছে। দুই সন্তানের মা কাকলির অস্বাভাবিক মৃত্যুতে রাজনীতির জল ঘোলা হচ্ছে। এর পিছনে অন্য অভিসন্ধি দেখছে বিজেপি, পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। পুলিশের ভূমিকাও মনে হচ্ছে আগামী দিনে তদন্তে আসার প্রয়োজন আছে। পুলিশ কী ধরনের কাজ করছে, এবং পুলিশ মনে হচ্ছে একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারায়। কেন্দ্রীয় সরকার যেটা করছে এসআইআর বা এনআরসি, তারই আতঙ্ক একটা ছিল। দীর্ঘদিন ধরে সেটা নিয়ে আলোচনাও করতো বাড়িতে, এবং সেই আতঙ্কেই মারা গেছে তাদের কথা অনুযায়ী। এসআইআর এর আতঙ্কে যার প্রথম মৃত্যুর অভিযোগ ওঠে, সেই আগরপাড়ার প্রদীপ করের বাড়িতে এদিন যায় ফরেনসিক দল। হাতের লেখা নমুনা সংগ্রহ করেন অফিসাররা। অন্যদিকে কোচবিহারের দিনহাটায় এসআইআর আতঙ্কে খৈরুল হক নামে এক বৃদ্ধ আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে দাবি করা হয়েছিল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোচবিহার MJN মেডিকেল কলেজে গিয়ে তার শারীরিক অবস্থারও খোঁজ নেন। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর আতঙ্কে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ। পুলিশের দ্বারস্থ বীরভূমের মৃতের পরিবার। ইলামবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের নবসতীপর বৃদ্ধের নাতনির। মেয়ের বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হয় 95 বছরের ক্ষিতীশ মজুমদারের। পরিবারের দাবি 2002-এর ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে ভুগছিলেন। এতেই ক্ষিতীশ বাবুকে আতঙ্ক ঘিরে ধরেছিল, যার জেরে শেষ পর্যন্ত তিনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। আমার দাদু যে কারণে মারা গেছে তার জন্য এফআইআর করতে এসেছিলাম। ওনার ছেলে অভিযোগ করলো না, আপনি করলেন অভিযোগ? কারণ আমার বাবা, ওনার ছেলে, আমার বাবা উনি এখানে থাকতেন না, বিগত অনেক দিন থেকে বাইরে থাকেন, তাই কিছু জানেন না ব্যাপারটা, তাই আমি এসেছি। কি চাইছেন আপনি? আমি চাইছি যে ব্যবস্থাটা সরকার চালু করছে, যে এসআইআর নিয়ে যে পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা যাতে বন্ধ হয়ে যায়। কারণ অনেক সাধারণ মানুষ আছে এরকম আমার দাদুর মতো, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তারা কি করবে? বলে কিছু না হতে পারে, এসআইআর হতে পারে, ব্যথা না, এটা যতক্ষণ না জানা যাচ্ছে কেউ কিছু বলতে পারে না। এটা যে এসআইআর বলে পুরো দাবি করতে, এটা নয়। আমার দাদু এসে 6-7 মাস আগে, আর এসআইআর তো রিসেন্টলি শুরু হলো। আমার দাদুর তো আগেও ভোট দিয়েছে, প্লাস ভোটার কার্ড ছিল, ওনার কোনো কারণে হারিয়ে গেছে, এখন নতুন করে বানিয়েছে, সেটার জন্য আমি ঠিক ওটার ব্যবস্থা করি। এবার যে খবর আপনাকে নজর রাখতেই হবে, আজ থেকে বদলে যাচ্ছে ব্যাংকের বেশ কিছু নিয়ম। কি কি নিয়ম বদলাচ্ছে আসলে আপনাকে দেখায় বিগ ওয়ালে। আজ থেকে 1 নভেম্বর থেকে ব্যাংকের একাধিক নিয়ম বদলে যাচ্ছে। আজ থেকে কি কি নিয়মে বদল আসছে দেখাই আপনাদের বিগ ওয়ালে। শুরুতে আপনাদেরকে দেখাবো আজ থেকে কেওয়াইসি নিয়মে বদল আসছে। 1 নভেম্বর থেকে বদলাচ্ছে কেওয়াইসি নিয়ম। ঝুঁকিহীন অ্যাকাউন্টের ক্ষেত্রে 10 বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে। জেনে রাখুন, আপনার জেনে রাখা দরকার, অতিমাত্রায় ঝুঁকি থাকলে এবার থেকে কেওয়াইসি আপডেট করতে হবে 2 বছর অন্তর। মানে যে অ্যাকাউন্টগুলোতে বেশি ঝুঁকি রয়েছে সেখানে। বড় বদল আসছে নমিনি নিয়মেও। অতীতে একটি ব্যাংক অ্যাকাউন্টে সর্বাধিক 2 জন নমিনি যোগ করা যেত। এবার থেকে নতুন নিয়মে প্রতি অ্যাকাউন্টে 4 জন করে নমিনি যোগ করা যাবে। লকার নিয়েও নতুন নিয়মে ব্যাংকগুলির দায় বাড়ল।
ব্যাংকের লকারে রাখা কোনো জিনিস যদি চুরি বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে ব্যাংক ওই লকার ভাড়ার 100 গুণ পর্যন্ত ক্ষতিপূরণ নিতে বাধ্য থাকবে। সাইবার প্রতারণা ঠেকাতেও নতুন নিয়ম আনছে ব্যাংক। কোনো গ্রাহক যদি সাইবার প্রতারণার শিকার হন এবং 3 দিনের মধ্যে ব্যাংককে জানালেও ব্যাংক যদি কোনো পদক্ষেপ না করে তাহলে ওই ব্যাংকটি গ্রাহককে 25,000 টাকা জরিমানা দিতে বাধ্য থাকবে। 1 নভেম্বর মানে আজ থেকেই বদলে যাচ্ছে একাধিক নিয়ম। এবার একটু আবহাওয়ার আপডেট দিই আপনাদের। শীত প্রেমীদের জন্য দুঃসংবাদ শোনালো মৌসুম ভবন। শীতকাল কবে আসবে করে যারা সুপর্ণাকে ব্যতিব্যস্ত করে দিচ্ছেন তাদের জানিয়ে রাখি, শীতকাল আসতে এখনো দেরি আছে। নভেম্বরেও তেমন ঠান্ডা পড়ার আশা কম। সাগরে একের পর এক নিম্নচাপের দাপটে শীতের হাওয়া আপাতত জব্দ। ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো গতি নেই। সবাই ঠান্ডার অপেক্ষায় বসেছিল, কিন্তু অক্টোবর মাসটা বৃষ্টি করেই কেটে গেল। দক্ষিণবঙ্গে 20%, উত্তরবঙ্গে 55% বেশি বৃষ্টি হয়েছে অক্টোবরে। এখনও দুর্যোগ উত্তরবঙ্গে চলছে। তাপমাত্রা নামতে পারল না রাত্রে, তার কারণ বাতাসে প্রচুর জলীয় বাষ্প। বাতাস শুকনো না হওয়ায় এই যে কলকাতায় অক্টোবরের শেষ দিন সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রির ওপরে, মানে স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। মানে কলকাতার রাতের তাপমাত্রা 23 ডিগ্রির নিচে নামেনি এবছর, যেটা গত 15 বছরে কলকাতার অক্টোবরে কোনোবার হয়নি। এবছর হলো। এই যে 2011, 2022-এ কলকাতার রাতের তাপমাত্রা অক্টোবরে 18-19 ডিগ্রিতেও নামতে দেখেছি। এবার নভেম্বরে কি হবে? শুরুতেই আবহাওয়া দপ্তর বলে দিল নভেম্বরেও ভালো ঠান্ডার আশা নেই। শীতের মরশুম ঠিক কেমন হবে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে তাপমাত্রা কেমন থাকবে, সেটা নভেম্বরের শেষে আবহাওয়া দপ্তর বলবে। আপাতত অক্টোবরের শেষে নভেম্বর কেমন যাবে তার একটা ইঙ্গিত মৌসুম ভবন দিয়েছে। এটা হচ্ছে গোটা দেশের মানচিত্র। এইখানে রঙগুলো আগে একটু চিনে নেওয়া যাক। লালের দিকে রং মানে হচ্ছে স্বাভাবিকের থেকে বেশি, সবুজ মানে যেখানে তাপমাত্রা মানে রাতের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক, আর নীল মানে হচ্ছে স্বাভাবিকের থেকে কম। যদি দেখা যায় দেশের একটা বড় অংশ জুড়ে তাপমাত্রাটা হলুদ বা লালের দিকে, অর্থাৎ নভেম্বরে ভালো ঠান্ডার আশা দেশের প্রায় কোথাওই নেই। আমরা পশ্চিমবঙ্গে চলে আসি, আমাদের রাজ্যে দক্ষিণবঙ্গ পুরোটাই হলুদ, অর্থাৎ নভেম্বরে ভালো ঠান্ডার আশা দেখা যাচ্ছে না। রাতের তাপমাত্রা স্বাভাবিক যা তার থেকে বেশি থাকতে পারে। উত্তরবঙ্গ যদি দেখি সেখানেও কিন্তু একই অবস্থা, মানে লাল, অর্থাৎ যা স্বাভাবিক তাপমাত্রা থাকা উচিত রাত্রেবেলা তার থেকে বেশি থাকতে পারে। এর সম্ভাব্য কারণ খুব সহজ, বাতাসে জলীয় বাষ্প অনেকটাই থাকবে, ফলে বাতাস শুকনো হওয়ার সুযোগ পাবে কম। এই যেমন নভেম্বরের প্রথম 7 দিন যদি দেখা যায়, রবিবারের মধ্যেই নতুন একটা নিম্নচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে। সেই নিম্নচাপের খানিকটা প্রভাব দক্ষিণবঙ্গেও পড়বে। 5 তারিখ 6 তারিখ নাগাদ উপকূলে, বিশেষ করে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিও হতে পারে। তবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহটা তুলনায় বেটার। এই সময় উত্তর পশ্চিম ভারতেও রাতের তাপমাত্রাটা কমবে, তার একটা প্রভাব আমাদের এখানেও পড়বে। আশা করা যায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমবে, কিন্তু নভেম্বরের শেষ ভাগে খুব একটা ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। যে কারণে আবহবিদরা বলছেন সার্বিকভাবে নভেম্বরে ভালো ঠান্ডার আশা না করাই ভালো। ডিসেম্বরে আমাদের এখানে দেখা গেছে মাঝ ডিসেম্বরের আগে শীত কখনোই পড়ে না, ফলে আপাতত অপেক্ষা ছাড়া বিশেষ গতি নেই।